মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর রবিবার লন্ডন নেওয়া হতে পারে বেগম জিয়াকে। কাতারের ব্যবস্থাপনায় কাল জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকায় বেগম খালেদা জিয়ার পাশে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া ও প্রার্থনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার সন্ধ্যায়। ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ৮ অথবা ১২ ফেব্রুয়ারি। আবার কেউ ফ্যাসিস্ট হতে চাইলে রুখে দেবে জনগণ। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ ৮ দলের। সব দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি। নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলমান। সরকারের কোনো ব্যর্থতা নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং মার্কিন চোখ রাঙানির মধ্যেই ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি দিতে প্রস্তুত রাশিয়া। মোদি পুতিন বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম। সংবাদ শিরোনাম, সাথে আছে রেদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। মেডিকেল বোর্ডের অনুমতি পেলে রবিবার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আর কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে কাল বিকেলে। এই কথা জানিয়েছে কাতার দূতাবাস। এরই মধ্যে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এদিকে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পূর্ণ হয়েছে, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভোগা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এ দফায় ২৩ নভেম্বর নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। ২৭ নভেম্বর তাকে স্থানান্তর করা হয় সিসিইউতে। সেই থেকে দেশি বিদেশি চিকিৎসক দলের তত্ত্বাবধানে চলছে নিবিড় পর্যবেক্ষণ। সব পরিস্থিতি বিবেচনা করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাব। বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা শুক্রবার ভোরে কাতারে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে লন্ডনের একটি হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে নেয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সটি না আসায় তার যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পিছিয়ে যায় লন্ডন যাত্রা। এ নিয়ে কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা জানান, শনিবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায় এবং রবিবার তাকে নেওয়া হতে পারে লন্ডনে। আগামীকাল বিকাল ৫টা নাগাদ ঢাকায় ল্যান্ড করবে এবং পরশু সকালে ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকা থেকে ডিপার্চার করবে। এদিকে রংপুরে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটিতে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হচ্ছে। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না। আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না। একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফট নিয়ে। সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছানোর বিষয়টি বিএনপি মহাসচিবও নিশ্চিত করেন। আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতাকর্মী, সমর্থক আর শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন উদ্বেগে। তার রোগ মুক্তি কামনায় হচ্ছে বিশেষ দোয়া ও প্রার্থনা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শাশুড়ি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে ঢাকা এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সকালে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এসএসএফ এর নিরাপত্তায় বিশেষ গাড়িতে করে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। পরে ধানমন্ডিতে মায়ের বাড়িতে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় আবারও হাসপাতালে আসেন জুবাইদা রহমান। শুক্রবার বেলা 11টা 5 মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। চিকিৎসার জন্য শাশুড়ি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতেই তার এই ছুটে আসা। অন্যদিকে খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে ঘিরে এয়ারপোর্টে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। জানান তাদের প্রত্যাশার কথা। আমি এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা থেকে। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবে, এজন্য তাকে এক নজর দেখার জন্য আমি ছুটে এসেছি। আসলে আমরা যে দলে করি না কেন, দোয়া করে আল্লাহ পাক ওনার সুস্থ করুক। উনি আপসীন নেত্রী, আমার দেশে ফিরে এসে আবার আমাদের নেতৃত্ব দেবে দেশের জন্য। আমাদের প্রত্যাশা উনি সুস্থ হইয়া ভালোভাবে সুস্থভাবে আসুক। উনাকে তো আমাদের অনেক প্রয়োজন, অভিভাবক হিসেবে আমাদের মাঝে থাকুক, এটাই আমার প্রত্যাশা। বিএনপি চেয়ারপারসনের সুস্থতায় সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রার্থনা করেন তারা। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছি উনি যেন ভালো সুস্থ হয়ে যায়। আল্লাহ খালেদা জিয়ার আল্লাহ সুস্থ করে আনেন আল্লাহ।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে 11:30টার দিকে সরাসরি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান। এসএসএফের নিরাপত্তার মধ্য দিয়ে 11:53 জুবাইদার গাড়িবহর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে আবারও বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এর আগে সেখানে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ কী তথ্য রয়েছে জানাবেন আমাদের। রিদওয়ান, আমরা আসলে এখন যতটুকু জানতে পেরেছি যে জুবাইদা রহমান ভিতরে আছেন। আপনি জানেন যে তার যে চিকিৎসক দল রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছেন জুবাইদা রহমান। তিনি যখন এর আগে বিদেশ থেকেই সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কিন্তু দেশে আসার পরে কিন্তু উনি মেডিকেল বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনা করে বেগম জিয়ার যে স্বাস্থ্যের অবস্থাটি বোঝার চেষ্টা করছেন। যেহেতু তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে, দীর্ঘ একটি জার্নি আছে, সেই জার্নিতে তার শারীরিক সক্ষমতার বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। কিছুক্ষণ পরেই এখানে একটি আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে সর্বশেষ অবস্থা আমাদেরকে জানানোর কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ডাক্তারদের সঙ্গে জুবাইদা রহমানের সঙ্গে একটি আলোচনা চলছে এবং অন্যান্য যারা সম্পৃক্ত আছেন এখানে দেশি বিদেশি চিকিৎসক দল, তারা সকলে মিলে একটি আলোচনা এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের মধ্যে চলছে বলে আমরা এখানকার সূত্রগুলো থেকে জানতে পেরেছি। তো আমরা এমনিতে সারাদিন যেই খবর আমাদের হাতে আছে তাতে জানা যাচ্ছে যে খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ খুব বেশি উন্নতির খবরও আমরা যেমনটা পাইনি, আবার অবনতিরও তেমন কোনো খবর আমাদের কাছে নেই। তো সবকিছু মিলিয়ে এখন যে পর্যালোচনাটা চলছে শেষ পর্যায়ের, এখন তারপরে আসলে বোঝা যাবে বা আমরা একটি তথ্য জানতে পারবো যে আসলে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার কতটুকু উন্নতি হলো এবং বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে শারীরিক সক্ষমতার যে বিষয়টি রয়েছে। এর পাশাপাশি আপনি জানেন যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিও এখন কিছুটা সময় পিছিয়েছে। যেহেতু তার আজকেই যাওয়ার কথা ছিল সেটি হচ্ছে না এবং ধারণা করা হচ্ছে যে রোববার তাকে নিয়ে যাওয়া হবে, এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে। তো সব কিছু মিলিয়ে সেই সময় পর্যন্ত, নিয়ে যাওয়ার যে সময়টি পর্যন্ত খালেদা জিয়ার স্বাস্থ্যের আসলে উন্নতি এবং তার যে প্রতি ঘন্টায় ঘন্টায় যে তার শারীরিক অবস্থার উন্নতিগুলো যে রয়েছে এবং তার যে চিকিৎসার যেহেতু বিভিন্ন দেশ থেকে আপনি জানেন যে বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে সম্পৃক্ত আছেন, সবকিছু মিলিয়ে কিন্তু সার্বিক অবস্থাগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং সেই পর্যালোচনা বৈঠকটি ইতিমধ্যে এখানে চলছে। সেই বৈঠকের শেষে আরো যে তথ্য আমরা পাবো সেটি অবশ্যই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। এ ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। সেসব তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই। রেদওয়ানুল হক, আপনাকে ধন্যবাদ। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান, ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। শেখ হাসিনা সরকারের কারা নির্যাতনে বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে বাদ জুমা সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, হাসিনা সরকার খালেদা জিয়াকে 6 বছর মিথ্যা মামলায় কারাবাস করিয়ে নির্যাতন করেছে। এর মধ্যে 2 বছর তাকে নির্জন কারাগারে বন্দী করে রেখেছে। এই নির্যাতনের কারণেই তার এমন শারীরিক অবস্থা হয়েছে। এই সময় দেশবাসীকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদে নেতাকর্মী সহ অংশ নেন মুসল্লিরা। জন্য দোয়া করা
অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর ফুলগাজীতে তার পৈতৃক বাড়ির সামনে দক্ষিণ শ্রীপুর জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার, জাহিদ হোসেন মজুমদার সহ এলাকাবাসী। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চান। তুমি এমন একটি ব্যক্তিত্ব যার জন্য সারা বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করতেছে তার সুস্বাস্থ্যের জন্য। উনি যেন অচিরে সুস্থ হয়ে উন্নত চিকিৎসা পেয়ে অচিরে সুস্থ হয়ে আমাদের মাঝে, আমাদের দেশের জনগণের মাঝে ফিরে আসেন। কুড়িগ্রামের সর্দারপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশ বিদেশ থেকে দেশনেত্রীকে সুস্থ করার জন্য যে আকুলতা আমরা দেখতে পাচ্ছি, এর কারণই হচ্ছে যে নেতা দেশের মানুষের জন্য, দেশের স্বার্থের জন্য কাজ করেন তাকে মানুষ কখনো ভোলে না। এছাড়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ অংশ নেয়। সিলেটে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা ও অন্যান্য উপজেলায় বিএনপির উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়। খুলনায় জুমার নামাজ শেষে নগরীর টাউন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এতে শরীক হন জুমার নামাজে অংশ নেয়া মুসল্লিরা। এছাড়া বেগম খালেদা জিয়ার রূপমুক্তি কামনায় বরিশাল, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, শরীয়তপুর, সাতক্ষীরা, হবিগঞ্জ, ঠাকুরগাঁও, নেত্রকোনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও মুনাজাত হয়েছে। এসব দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষেরা অংশ নেয়। সানজিদুল আলম সজীব, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে বুধবার সন্ধ্যায়। আর জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ৮ অথবা ১২ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এর আগে সাক্ষাৎ চেয়ে ইসির দেয়ার চিঠির পরিপ্রেক্ষিতে 10 ডিসেম্বর দুপুর 12টায় সময় দিয়েছেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করবে ইসি। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, তাই যথাসময়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের নেতারা। বলেন, নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ রুখে দেবে। ৫ দফা দাবিতে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সমাবেশে চট্টগ্রাম বিভাগ থেকে যোগ দেয় লাখো মানুষ। গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। শুক্রবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিলে মিছিলে যোগ দেন নেতাকর্মীরা। বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় লালদিঘি মাঠ। ৫ দফা সামনে রেখে দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালুর পাশাপাশি চাঁদাবাজি ও অপশাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। দুর্নীতি বন্ধ করব, দুর্নীতি বন্ধ করে বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে। আমার দেশের ছেলেদেরকে গরিব পিতার জমি বিক্রি করে বিদেশে পালিয়ে যেতে হবে না। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করে তা মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে সচেষ্ট থাকার আহ্বানও জানান সিনিয়র নেতারা। নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো যথাযথ নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিবাদ বিদায় নেয়নি। নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ রুখে দেবে। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই,
ফেসিবাদ কালো না লাল, কোন ফেসিবাদকে আর বাংলা জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। এদেশে অন্য কারো দাদাগিরি চলবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, সব দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। কোন দাদাবাবু মানি না, কোন বড় ভাই মানি না, সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল করার দাবি জানিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তফসিল নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন করা ঠিক হবে না। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির আয়োজনে বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম বলেন, এনসিপি কারোর সাথে জোটে যেতে আগ্রহী নয়। এনসিপি কারোর সাথে প্রকাশ্য কিংবা গোপন নির্বাচনী জোট কিংবা সমঝোতায় যায়নি বলেও দাবি করেন তিনি। সংস্কার ও জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার দৃশ্যমান হয়েছে জানিয়ে নাহিদ বলেন, এই ধারা নির্বাচনের পরেও অব্যাহত রাখতে হবে। সবকিছু কিন্তু কলোনিয়াল কন্টিনিউটি, অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি। আমরা বলেছি যে আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা আগাতে চাই, আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় আন্তঃজেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, তারেক রহমানের ফিরতে বাধা নেই, -4 ফর্মুলা দিচ্ছে স্বৈরাচারের দোসররা। আমরা সবাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে, সবাই ইলেকশন করবেন এবং ইলেকশন করার জন্য যেই প্রিপারেশন দরকার সেগুলো এই গভর্নমেন্ট নিচ্ছে। ইলেকশনকে ফ্রি, অবাধ, সুষ্ঠু করাটা এই গভর্নমেন্টের দায়িত্ব। সেই দায়িত্বের জন্য যা যা করার দরকার সবগুলো করছে। নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান, এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই, এমনটাই দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দুর্যোগ মোকাবেলায় 55,000 ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়ার কথাও জানান তিনি। বলেন, তাদের সুযোগ সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান উন্নয়নের চিন্তা করছে সরকার। অনুষ্ঠানে পুলিশ কমিশন অধ্যাদেশ রাজনীতি মুক্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহের তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। ভারী অস্ত্র এরকম কোনো বাহিনী নাই। আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। এই আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমান্ড করতে পারবে। পশ্চিমের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন সহ তার ছোট ছেলেকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ 0 পয়েন্টে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বিজিবির সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর হয়। বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। গেল 25শে জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 6 ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিন করে। স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশে জেল হাজতে পাঠায়। পরে মানবিক বিবেচনায় সোনালী খাতুন ও তার ছোট ছেলেকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ফের ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 158, নেত্রকোনা 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 2 আসনে। নেত্রকোনা সদর এবং বারহাট্টা উপজেলা নিয়ে নেত্রকোনা 2 আসন গঠিত। এই আসনে 5.5 লাখ ভোটার, পুরুষ ভোটারের সংখ্যাই বেশি, রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটারও। এবং একই সাথে এবার এই আসনে তরুণ ভোটারের আধিক্য রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি এই জনপদের মানুষের, তেমনটাই আসলে অভিযোগ স্থানীয় ভোটারদের। আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নেত্রকোনা 2 আসনের প্রার্থী
মাওলানা আব্দুল কাইয়ুম এবং রয়েছেন খেলাফত আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম রুহি। একটু বলবেন যে দীর্ঘ সময়েও কেন নেত্রকোনা 2 আসনের মানুষের যে স্বাভাবিক উন্নয়ন সেটা করা সম্ভব হয়নি? উন্নয়ন করা সম্ভব হয়নি, অন্যতম কারণ হলো আন্তরিকতার অভাব। যারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে তারা জাতির উন্নয়ন করবে কিভাবে করবে? আপনি তো ইতোমধ্যে দল থেকে মনোনয়ন পেয়েছেন, মানুষের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, আপনার পরিকল্পনার কথাও বলছেন, মানুষ কেমন সাড়া দিচ্ছে? মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে, পরিবর্তন চায় মানুষ চায় যে 54 বছরের জঞ্জাল আর যেন গাঢ় চাপে না বসে আমাদের। আপনি তো অলরেডি ইতোমধ্যে কাজ করা শুরু করেছেন, যদি জয় হতে পারেন কি পরিবর্তন করবেন, কি কাজ করবেন বলে আপনি পরিকল্পনা রেখেছেন? 1 নম্বর প্রায়োরিটি থাকবে রাস্তাঘাট। এই নেত্রকোনা সদর বারহাট্টা রাস্তাঘাটের বেহাল দশা। 2 নম্বর শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন, সার্বিকভাবে সন্ত্রাস, দুর্নীতি এবং মাদক মুক্ত নেত্রকোনা গড়ে তুলতে এবং সর্বস্তরের মানুষ সংখ্যালঘু সহ সকলের অধিকার রক্ষার জন্য ব্যাপক কর্মসূচি আমার পরিকল্পনায় আছে। একটু বলবেন যে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও তো আসলে এই নেত্রকোনা 2-এর যে বারহাট্টা এবং নেত্রকোনা সদর কিছুটা পিছিয়ে আছে, মানুষের প্রত্যাশিত পরিবর্তন যেটা চায় সেটা হয়নি। আসলে কি ধরনের পরিকল্পনা আছে আপনার দল থেকে? আসলে আপনারা সকলেই জানেন আপনার প্রাকৃতিক এই জেলা, এই দুর্গাপুর, এখানে কিন্তু আপনার এমন একটা এই জেলা যেখানে আপনার হাওর আছে, তারপরে প্রাকৃতিক সম্পদ, পাহাড় আছে। এটি একটি বাংলাদেশের অন্যতম একটি আলাদা একটি জেলা। তো আসলে এই বিগত সময়ে 54 বছরে যারাই ক্ষমতায় গিয়েছে তারা এই নেত্রকোনাতে বিভিন্ন ধরনের বড় বড় প্রকল্প এনেছে, কিন্তু এই প্রকল্পকে কেন্দ্র করে তারা দুর্নীতির একটা সয়লাভ নেত্রকোনাতে করেছে, যার কারণে দেখবেন আপনার নেত্রকোনাতে কোনো ধরনের উন্নয়ন হয়নি বিগত সময়ে। রাস্তাঘাটগুলো ভাঙা, আপনার এই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল, সেখানে কোনো চিকিৎসা নাই। আপনার একটু পেটে ব্যথা বলবে, সাথে সাথে বলবে যে ময়মনসিংহ চলে যান। আজকে দেখেন তো বিগত সময়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তো আসলে কি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আপনার মতো তরুণ যারা রয়েছে, তরুণদের জন্য যদি আপনি জয় হতে পারেন? জি অবশ্যই আমরা যদি এখানে জয় হতে পারি, আমরা আপনার সকল বৈষম্য দূর করে আপনার মানুষের যেন ইনসাফ কায়েম হয়, আমরা সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। বিশেষ করে আপনার জানেন যে নেত্রকোনাতে আপনার কোনো ধরনের উন্নয়ন হয়নি, আমরা প্রতিটা সেক্টরে উন্নয়নের চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার যে এখানে তরুণ ভোটারের আধিক্য রয়েছে, তরুণ ভোটার সহ যে স্বাস্থ্য খাত এবং পর্যটন খাত, এগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে? জি অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। আমরা যদি ইনশাআল্লাহ বিজয়ী হতে পারি, জনগণের ভোটে যদি আমরা বিজয়ী হতে পারি, বিশেষ করে আপনার এই হাওড় অঞ্চল কেন্দ্রিক আমরা এখানে যে যুবক আপনার যাদের চাকরি নাই, যারা বেকার অবস্থায় আছে, এই বেকারদের কর্মসংস্থানে আমরা নেত্রকোনাতে আলাদা একটা শিল্পনগরী গড়ে তুলব ইনশাআল্লাহ। CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য দুজনকে ধন্যবাদ। CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 2 আসনে, পরবর্তীতে আমরা অন্য কোনো আসনের অন্য কোনো দলের যারা জনপ্রতিনিধি হতে চাচ্ছেন তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন DBC নিউজে। ডিসেম্বরের শুরুতেই মাগুরা জেলায় শীতের কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। ঘন কুয়াশায় গ্রামের পরতে পরতে ছড়িয়ে পড়েছে খেজুরের রসের মিষ্টি গন্ধ। গাছে গাছে রস সংগ্রহে ব্যস্ত গাছিরা, আর সেই রসের টানে ভোরবেলা ছুটে আসছেন ভোজন রসিকরা। প্রতিদিন এই রস থেকে তৈরি হচ্ছে পাটালি গুড়। দাম বর্তমানে কিছুটা বেশি হলেও ডিসেম্বরের মাঝামাঝি রস বাড়লে দাম কমবে বলে আশা করছেন গাছিরা। মাগুরা সদর উপজেলার পাটকেলবাড়িয়া শ্মশান এলাকায় প্রায় 350টি খেজুর গাছে শুরু হয়েছে রস সংগ্রহ। গাছিরা জানিয়েছেন শীত বাড়ার সাথে সাথে রসের সরবরাহ বাড়ছে। 4 জন গাছি মিলে প্রতিদিন ভোরে রস সংগ্রহ করে তা দিয়ে তৈরি করছেন পাটালি ও গুড়। বন্ধুদের সাথে রস খাওয়ার উচ্ছ্বাসে কিশোররাও দলে দলে ভোরে ছুটে আসছে এখানে। শৈশবের কথা তো মনে পড়ে যায়, সেই যে ছোটবেলায় রোদে বসে গ্লাসে চুমুক দিয়ে রস খেয়েছি, তার একটা আলাদা অনুভূতি ছিল। এই যে আমরা বন্ধুদের সাথে আসছি অনেক দূর থেকে, শীতের সময় যে খেজুরের রসটা, সেটা মনে হয় যে অনেক সুন্দর লাগে। খেজুরের রস তৈরিতে প্রাচীন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। প্রথমে টিনের 4 কোনা পাত্রে রস ঢেলে মাটির চুলায় গরম করা হয়। এর একটি অংশ বীজ বা স্টার্টার হিসেবে তৈরি করা হয়, যা জমতে সময় লাগে প্রায় 10 মিনিট। তারপর এই বীজ মিশিয়ে ঘন রসটি মাটির পাত্রে ঢেলে ঘোরাতে থাকে, যাতে পাটালির সঠিক ঘনত্ব তৈরি হয়। পরে এটি পলিথিন মোড়ানো 4 কোনা ছাঁচে ঢেলে দেওয়া হয়। প্রায় 20 মিনিটেই পাটালি তৈরি হয়।
বর্তমানে পাটালি বিক্রি হচ্ছে কেজি প্রতি 500 টাকা আর গুড়ের দাম 300 টাকা। আমরা জ্বালাই ধরেন খেজুর গাছ ধরেন রসটা নামাই, রসটা নামাইলে আনি, 3টার সময় উঠি ধরেন রসটা নামাইলে আনি, ভোর 5টার সময় আসি রসটা ঢালি। মানও ভালো, কিন্তু শীতে যত ঘন হবে যত বেশি হবে আমাদের এখানে রসও তত হবে। খেজুরের রস গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রার মানেও প্রভাব ফেলে। তাই নতুন করে খেজুর গাছ রোপণ করলে ভবিষ্যতে গ্রাম বাংলার এই ঐতিহ্য বিলুপ্ত হবে না, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি সরবরাহে প্রস্তুত মস্কো ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠক শেষে এমনটাই জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসবাদ মোকাবেলায় একসাথে কাজ করতে সম্মত হয়েছে ভারত রাশিয়া। দিল্লির হায়দ্রাবাদ হাউসের শীর্ষ বৈঠকের পর এসব কথা বলেন দুই নেতা। ঠিক 4 বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় 2 দিনের সফরে ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন এক সময়ে ভারতে আসলেন রুশ প্রেসিডেন্ট যখন মস্কোর কাছ থেকে ছাড় মূল্যে জ্বালানি তেল কেনায় বাণিজ্য শুল্ক বাড়িয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার করে পুতিনকে প্রিয় বন্ধু আখ্যা দিয়ে আলিঙ্গন করেন মোদি। অবশ্য রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 22 লাখ মেট্রিক টন এলপিজি কিনতে রাজি হয়েছে দিল্লি। হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেন ভ্লাদিমির পুতিন। সম্মেলন শেষে বৈঠকে বসেন দুই নেতা, যেখানে আলোচনা হয় সামরিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে। বৈঠকে ইউক্রেন ইস্যুতে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ভারতের জ্বালানি খাত উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে রাশিয়া। আমরা বহুদিন ধরে বন্ধু, আমাদের আলোচনা ও বৈঠকও কার্যকর ছিল। ভারতের যে উন্নয়ন চলছে তাতে জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ, আর জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত রাশিয়া। আমাদের মধ্যে বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে মোদির উত্তর অনেকটাই কৌশলী, কোনো পক্ষেই নন উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী জানান তার দেশ শান্তির পক্ষে। বৈশ্বিক সংকট মোকাবেলায় রাশিয়ার সাথে একসাথে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। পেহেলগাম থেকে রাশিয়ার ক্রোকাস সিটি হলে হামলার গোড়া একটাই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। বাণিজ্য সহ সন্ত্রাস নির্মূলেও ভবিষ্যতে একসাথে কাজ করবে। আমরা শান্তির পক্ষে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।